আচ্ছা, তাহলে ডায়রিয়া হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, লেস দেন 7 ডেজ, পানির মতো যদি পাতলা পায়খানা হয় সেটা প্রতিদিন 3 বারের বেশি এবং 7 দিনের কম সময়, এইরকম যদি কারো থাকে তাহলে সেটা হলো অ্যাকিউট ডায়রিয়া। ঠিক আছে। ইনভেসিভ ডায়রিয়া, যদি ডায়রিয়াটা পানির সাথে এবং তার সাথে যদি ব্লাড যায়, ঠিক আছে, দিস ডায়রিয়া দ্যাট প্রেজেন্ট ইন ব্লাড মিক্সড স্টোর, দিস ডায়রিয়া present in blood mixed stool, blood mixed stool, ডায়রিয়া ঠিক, কিন্তু সেটার সাথে যদি কি হয়, ব্লাড যায়, তাহলে সেটা হলো ইনভেসিভ ডায়রিয়া। ঠিক আছে। আর এটা হলো পারসিস্টেন্ট ডায়রিয়া, মোর দেন 14 ডেজ, 14 দিন সময় বা তার অধিক সময় ধরে যদি কারো পাতলা পায়খানা হয়, সেটাই হলো পারসিস্টেন্ট ডায়রিয়া। বুঝতে পারছেন? যদি 7 দিনের অধিক কম হয় তাহলে সেটা অ্যাকিউট ডায়রিয়া। আর যদি ডায়রিয়ার সঙ্গে ব্লাড আসে, তাহলে ওটা ইনভ্যাসিভ। আর যদি এটা 14 দিনের অধিক হয়ে যায় তাহলে হবে 7 দিনের বেশি, 14 দিনের কম বা 14 দিনের বেশি। আচ্ছা, ঠিক আছে। 7 দিনের উপরে গেলেই ক্রনিক। 7 দিনের উপরে পারসিস্টেন্স। ইনভেসিভ ডায়রিয়া, দিস ডায়রিয়া প্রেজেন্ট ইন ব্লাড মিক্সড স্টুল। তাহলে ডায়রিয়ার প্রকারভেদ আমরা দেখলাম। এখন দেখবো হলো হোয়াট আর দ্য কজেস, কমন কজেস ইন ডায়রিয়া ইন বাংলাদেশ। বাংলাদেশে ডায়রিয়া হওয়ার প্রধান কারণগুলো কি কি? কজেস, কিসের কজেস? বাংলাদেশের কমন কজেস। ঠিক আছে। একটা হলো ইনফেক্টিভ, ইনফেক্টিভ কজেস। ইনফেক্টিভ মানে হলো জীবাণু গঠিত কারণ। নন ইনফেক্টিভ কজেস, এগুলো জীবাণুর গঠিত কারণ না। ঠিক আছে। তাহলে জীবাণু গঠিত যে কারণগুলো আছে এগুলোকে বলা হয় ইনফেক্টিভ কজ। তা ডায়রিয়া ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড। তাহলে ইনফেক্টেড হতে পারে, 1 নম্বরে হলো ব্যাকটেরিয়া। কি কি ব্যাকটেরিয়া? মোস্ট কমন সেটা হলো ইকোলি, তারপরে আছে হলো সিজেলা, তারপরে আছে হলো স্যালমোনেলা, তারপরে আছে হলো ভিব্রিও কলেরা, ভাইরাল কজ, সবচাইতে কমন রোটা ভাইরাস, তারপরে কিংবা ভাইরাল হেপাটাইটিস। সি নম্বরে হচ্ছে প্রোটোজোয়াল। প্রোটোজোয়াল, তাহলে প্রোটোজোয়াল কজগুলোর মধ্যে কি আছে? ইন্টামোভিয়া হিস্টিলাইটিকা, মোভিয়া হিস্টোলাইটিকা, ইন্টামোভিয়া হিস্টোলাইটিয়া, তারপরে হলো ফাঙ্গাল। ফাঙ্গালের মধ্যে আছে হলো ক্যান্ডিডিয়া, ক্যান্ডিডিয়া অ্যালবিকেন্স।
নন ইনফেক্টিভ কজের মধ্যে আছে হলো IBD, ডায়াবেটিকুলার ডিজিজ, ম্যালঅ্যাবজর্পশন, তারপরে ছিল ড্রাগ, ল্যাকজেটিভ, তারপরে আছে হলো ফুড পয়জন, ঠিক আছে। তাহলে ইনফেক্টিভ কজ আর নন ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজ ইন ব্যাকটেরিয়া, ভাইরাল, ফাঙ্গাল এবং প্রোটোজোয়াল, ঠিক আছে। আর নন ইনফেক্টিভ কজ ইন ডিজিজ, মানে হলো পেটের ভিতরে কোনো ডিজিজ আছে, এই ডিজিজ থাকার কারণে তার ডায়রিয়াটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিজিজ থাকার কারণে। হ্যাঁ, প্রোটোজোয়াল হলো ইন্টামোবা হিস্টোলাইটিকা, এটা একটা প্রোটোজোয়ার নাম। ফাঙ্গাল, এটা একটা ফাঙ্গাসের নাম, ক্যান্ডিডা আলবিকেন্স, ক্যান্ডিডা আলবিকেন্স, ঠিক আছে। তাহলে হোয়াট আর দ্য কমন কজেস ইন ডায়রিয়া বাংলাদেশ, বাংলাদেশে ডায়রিয়া হওয়ার কি কি কারণ? তাহলে একটা কারণ হলো ইনফেক্টিভ, আর হচ্ছে নন ইনফেক্টিভ। ইনফেক্টিভের মধ্যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, প্রোটোজোয়াল, ফাঙ্গাল। ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আসলে ইকোলি, এটা সবচাইতে কমন, 95% কেসেস এটা ডায়রিয়া হওয়ার। এছাড়াও আছে সিজেলা, সালমোনেলা, ভিব্রিও কলেরা। ভাইরালের মধ্যে রোটা ভাইরাস, ঠিক আছে। তারপরে ছিল ভাইরাল হেপাটাইটিস, প্রোটোজোয়ালের মধ্যে ইন্টামোবা হিস্টোলাইটিকা, ফাঙ্গাসের মধ্যে ক্যান্ডিডা আলবিকেন্স। এটা একটা ফাঙ্গাসের নাম। নন ইনফেক্টিভ, ঠিক আছে। নন ইনফেক্টিভ এটা হচ্ছে ডিজিজ, যেমন ইরিটেবল বাউল ডিজিজ, ঠিক আছে। এটা একটা ক্যান্ডিডা, এটা একটা হচ্ছে ফাঙ্গাসের নাম। এটা যে কোনো জায়গায় সংক্রমণ তৈরি করতে পারে। ব্যাকটোসিন তো এটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা ক্রিম বা অয়েনমেন্ট। ক্যান্ডিডা এটা হচ্ছে একটা ফাঙ্গাসের নাম, এটা যে কোনো জায়গায় সংক্রমণ তৈরি করতে পারে। এটা যদি পেটের ভিতরে ঢুকে যায় তাহলে সে ডায়রিয়া তৈরি করবে, ঠিক আছে। তাহলে ফাঙ্গাসের কারণে ডায়রিয়া হয়, সেই ফাঙ্গাসটার নাম হলো ক্যান্ডিডা আলবিকেন্স, ঠিক আছে। এটা দ্বারা মুখে সংক্রমণ হতে পারে, ওরাল ক্যান্ডিডিয়াসিস। এটা দ্বারা ভ্যাজানাতে সংক্রমণ হতে পারে, ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস। আর নন ইনফেক্টিভ যে কজগুলো আছে এগুলো হচ্ছে ডিজিজ, ঠিক আছে। অর্থাৎ পেটের পূর্ব থেকেই তার পেটের ভিতরে সংক্রমণ ব্যাধি এরকম রোগ আছে, যেমন IBD, ইরিটেবল বাউল ডিজিজ, ডায়াবেটিকুলার ডিজিজ, লার্জ ইন্টেস্টাইনের প্রদাহের কারণে হয়। ম্যালঅ্যাবজর্পশন, খাবারটা যদি ঠিকভাবে পূর্ব হতে যদি তার খাবারটা ঠিকভাবে অ্যাবজর্পশন না হয়। ড্রাগ হচ্ছে ওষুধ, যেমন ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ, যেগুলো আমাদের মলকে কি করে, নরম করে। অনেকের আছে না যে অনেক বেশি কনস্টিপেশন, মল বের হচ্ছে না, তখন তাকে যদি ল্যাক্সেটিভ দেওয়া হয়, এই ল্যাক্সেটিভ খাওয়ার পরে তার আবার ডায়রিয়া হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ডায়রিয়া হওয়ার এটাও একটা কারণ। ডোরালাক্স তো এটা একটা ল্যাক্সেটিভ, ল্যাক্সেটিভ ডোরালাক্স, এটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, ল্যাক্সেটিভ সিরাপ পাওয়া যায়। হ্যাঁ, এগুলো আপনি দিচ্ছেন হলো তার পায়খানা নরম করার জন্য, তারপরের দিনে তার কিছু কি ডায়রিয়া। তো কারণগুলো খুঁজে দেখা গেল যে তার অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, সে কি করছে,
মল নরম করার ওষুধ খাইছে, ঠিক আছে। আর হলো ফুড পয়জনিং, খাবার গ্রহণ করার 4 থেকে 5 ঘন্টার মধ্যেই এই সিমটমটা আসে, ঠিক আছে। যদি খাবার গ্রহণ করার 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে জ্বর হয়, পেটে ব্যথা হয়, সেই সাথে যদি ডায়রিয়া হয়, তাহলে বুঝতে হবে এটা একটা ফুড পয়জনিং এর কারণে হচ্ছে। তার একটা খাবার হিস্ট্রি থাকবে, সেই খাবারটা হতে পারে কোনো রেস্টুরেন্টের, হতে পারে বাইরের ফাস্টফুডের কোনো খাবার, ঠিক আছে, যেটা হাইজিন মেনটেন করা ছিল না। এমন অনেক খাবার আছে যেগুলো বাইরে থেকে আমরা খাই, সেগুলো হচ্ছে আপনার কি মানে হলো গরম না। আইবিডি হচ্ছে ইরিটেবল বাউল ডিজিজ, এটা একটা ডিজিজ, এটা পেটে লার্জ ইন্টেস্টাইনের ভিতরে হয়। এটা হলে কিছু কিছু সময় দেখা যায় যে তার কিছু খাবার আছে, দুধ, ডিম, তারপরে হচ্ছে আপনার শাক সবজি, এগুলো খেলে তার পেটে ব্যথা হয়, ডায়রিয়া হয়। সকালে ডায়রিয়া হয়, আবার রাতের দিকে যে তার আবার কনস্টিপেশন হয়, ঠিক আছে। এটা একটা আইবিডি, মানে এটা একটা ইরিটেবল বাউল ডিজিজ। এই ডিজিজটা হলে সকালে ডায়রিয়া থাকে, রাতে যে কি হয় কনস্টিপেশন, মানে তার আবার সকালে ডায়রিয়া, আবার রাতে কনস্টিপেশন। তার ল্যাকটিকিয়াতে তার সেনসিটিভিটি আছে, তাই না? হ্যাঁ, তার মানে হলো তার এমন কিছু খাবার আছে, এই খাবারটা তার কি করে হাইপার সেন্সিটিভিটি তৈরি করে। খাবারটা খেলেই, যেমন শাক থেকে হতে পারে, কারো কারো ক্ষেত্রে ইলিশ মাছ থেকে হতে পারে, কারো কারো ক্ষেত্রে গরুর মাংস থেকে হতে পারে। অ্যালার্জিটির মতো। হ্যাঁ, তো এই আইবিটি যদি কারো হয়, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আপনি কোন খাবার থেকে এই সমস্যাটা হচ্ছে সেটাকে অ্যাভয়েড করা। আর আইবিটির জন্য আপনার কিছু ওষুধ আছে, আমরা দিয়ে থাকি সিমটোমেটিক হিসেবে, ঠিক আছে, ওটা আপনাকে দিতে হবে, আমরা পরে আলোচনা করব ওটা, ঠিক আছে। তো নন ইনফেক্টিভ যে কজগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে কি ডিজিজ, মানে পূর্ব থেকে তার ইন্টেস্টাইনের ভিতরে যদি কোনো ডিজিজ থেকে থাকে। কি কি ডিজিজ থাকলে আইবিডি, ডিয়াবেটিকুলার ডিজিজ, ম্যালাবজেশন, অথবা ড্রাগ, অথবা ফুড পয়জন, এগুলো হচ্ছে আমাদের নন ইনফেক্টিভ কজ। তাহলে আমরা ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়া কত প্রকার, ডায়রিয়ার কারণগুলো জানলাম, ঠিক আছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ডায়রিয়ার কি কি কারণে হয়, তখন আপনি কি বলবেন? ব্যাকটেরিয়াল কারণে হতে মানে প্রথমত দুইটা কারণে হয়, একটা হচ্ছে ইনফেক্টিভ কজেস আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ। নন ইনফেক্টিভ, ইনফেক্টিভের মধ্যে আছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্রোটোজোয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন। আর নন ইনফেক্টিভের মধ্যে আইবিডি, তারপর ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সমস্যা, তারপর ফুড পয়জনিং হতে পারে, বা ড্রাগসের কারণে হতে পারে। এখন হচ্ছে ডায়রিয়ার লক্ষণ, ডায়রিয়ার পরীক্ষা, ডায়রিয়ার চিকিৎসা, ঠিক আছে। তারপরে হচ্ছে ডায়রিয়ার কমপ্লিকেশন, ম্যানেজমেন্টের ভিতরে এই জিনিসগুলো থাকে। ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া, একটা ডায়রিয়া পেশেন্ট আসলে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। তো এখানে সর্বপ্রথম দেখতে হয় হচ্ছে তার ক্লিনিক্যাল ফিচার। চিফ কমপ্লেন্স, ক্লিনিক্যাল ফিচার, সিমটম, প্যাসেজ অফ ওয়াটার স্টুল, ভমিটিং, abdominal pain, abdominal cramp, oliguria। আর সাইনগুলোর মধ্যে আছে পালস, টেম্পারেচার,
ইউরিনারি আউটপুট, লোকাল সাইন। লোকাল সাইনের মধ্যে হলো নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম সাইন অফ ডিহাইড্রেশন, আর আর আছে হলো সিভিয়ার ডিহাইড্রেশন। নো সাইন অফ ডিহাইড্রেশন আমাদের দেখতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স নর্মাল, স্কিন পিঙ্কস goes back slowly, thirsty normal, eye normal। তারপরে দেখতে হবে টিয়ার প্রেজেন্ট। টিয়ার প্রেজেন্ট, সাম সাইন অফ ডিহাইড্রেশন, অ্যাপিয়ারেন্স রেস্টলেসনেস, skin pinch goes back slowly, SLOWLY। তারপরে থার্স্টি হচ্ছে eagerly টু ড্রিঙ্ক। তারপরে হচ্ছে আই সানকিন, টিয়ার প্রেজেন্ট, টাং ড্রাই। সাম সাইন ডিহাইড্রেশন, নো সাইন ডিহাইড্রেশন, আর একটা হলো সিভিয়ার ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশন, অ্যাপিয়ারেন্স APPEARANCE, অ্যাপিয়ারেন্স, আনকনসিয়াস, লেথার্জি। তারপরে হচ্ছে আপনার স্কিন পিঞ্চ, goes back very slowly। তারপরে হলো থার্স্টি হচ্ছে unable to drink। তারপরে হচ্ছে আই very sunken। তারপরে হলো টিয়ার অ্যাবসেন্ট। তারপরে হলো টাং ভেরি ড্রাই। ওইটা বেশি ইম্পর্টেন্ট। পড়েছেন? ওই সাইডেরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইটা বুঝলে
আপনার ম্যানেজমেন্টটা সহজেই করতে পারবেন। নো সাইন ডিহাইড্রেশন, সাম সাইন ডিহাইড্রেশন, টিআর টিআর টিইএআর, টিআর প্রেজেন্ট, টিআর প্রেজেন্ট, ঠিক আছে। আচ্ছা লিখছেন না? হ্যাঁ, তাহলে ডায়রিয়া হলে তার যে সিমটমগুলো থাকে, এই সিমটমগুলো মানে হলো রোগী ডাক্তারের কাছে এসে কি বলে, প্রথমে বলে তার মলটা হলো পানির মতো, সেই সাথে তার বমি, তার পেটে ব্যথা, পেটের খিঁচুনি এবং মূত্রের পরিমাণটা কমে গেছে, ঠিক আছে। তাহলে আপনার এই জিনিসগুলো আপনি দেখবেন, তার ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, ইউরিনারি আউটপুট। ব্লাড প্রেশার মাপতে পারেন, পালস দেখতে পারেন, কীভাবে দেখে, রেডিয়াল আর্টারিতে বিপি দেখবো হলো 3 আঙ্গুল দিয়ে 15 সেকেন্ড। আর পালস দেখবো হলো রেডিয়ালের সাথে 3 আঙ্গুল দিয়ে বা 2 আঙ্গুল অনেকগুলো দিয়ে। আর্টারি আছে, এগুলো বাদ দেন, আগে যেটাতে পারেন ওইটাই আগে কর। স্যার 2 আঙ্গুল দিয়ে আর্টারি দেখানো। ঠিক আছে, অনেকগুলো আর্টারি তো আছে, ঠিক আছে না? নরমাল রেট কত? হ্যাঁ, 70 থেকে 60 থেকে 60 থেকে 90, 90 বা 60 থেকে 100 এটা কত কত সময় লাগে? 1 মিনিট, 1 মিনিট পার মিনিট। এভারেজ 72। পালস, হ্যাঁ, টেম্পারেচার দেখতে হয় থার্মোমিটার দিয়ে, ইউরিনারি আউটপুট দেখতে হয় হচ্ছে আপনার আসলে মূত্রের পরিমাণটা কেমন, এটা মেজারিং করতে হয় একটা বোতলের ভিতরে রেখে 24 ঘন্টায় কতটুকুন হচ্ছে। নর্মালি 24 ঘন্টায় স্যার ইউরিন মেজারমেন্ট কত? 1 থেকে 1.5 লিটার পর্যন্ত হয়। 1 থেকে 1.5 লিটার হলো নরমাল, হুম, আর বাকি হলো ওটা হলো একটা শিশি বা একটা বোতলের ভিতরে বা ইউরিন ব্যাগের ভিতরে রাখতে হয় মূত্রটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের লোকাল সাইন দেখতে হবে। লোকাল সাইন মানে হলো আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, যেমন অ্যাপিয়ারেন্স, স্কিন, থ্রাস্টি, আই, টিয়ার, হ্যাঁ, তার এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ডায়রিয়া হলে মেইনলি দেখতে হয় হচ্ছে ডিহাইড্রেশন। পানি। ডায়রিয়া হলে শরীর থেকে পানি বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে পানি বের হয়ে গেলে কি করতে হবে, আমাদের বডিতে পানি ঢুকে যাবে। ভলিউম কারেকশনের জন্য স্যালাইন দিতে হবে। এখন ডায়রিয়া হয়েছে কিন্তু তার ডিহাইড্রেশনের মাত্রা কোন লেভেলে আছে সেটা দেখে তারপরে দিতে হবে। আপনার ডায়রিয়া হইলই আর আপনি কলেরা স্যালাইন দিলেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমাদের ডিহাইড্রেশনটা মেজার করতে হবে। এই ডিহাইড্রেশনটা মেজার করার জন্য একটা হচ্ছে নো সাইন অফ ডিহাইড্রেশন, আর হলো সাম সাইন ডিহাইড্রেশন, আর এটা হলো সিভিয়ার ডিহাইড্রেশন। নো সাইন অফ ডিহাইড্রেশন মানে হলো এই সিমটমগুলো যদি থাকে রোগীর, তাহলে তার কোনো ডিহাইড্রেশন নাই, নরমাল পজিশন হ্যাঁ। তাকে শুধুমাত্র এই ওআরএস খাওয়াইলেই হবে। আর সাম সাইন অফ ডিহাইড্রেশন মানে হলো তার সামান্য পরিমাণে ডিহাইড্রেশন আছে, আর সিভিয়ার মানে হলো তার অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেশন আছে, ঠিক আছে। তাহলে ডিহাইড্রেশন মেজার করতে হবে আমাদের। ডিহাইড্রেশনের 3টা স্টেজ থাকে, একটা হলো নো সাইন অফ ডিহাইড্রেশন, সাম সাইন অফ ডিহাইড্রেশন, আর হলো সিভিয়ার সাইন অফ ডিহাইড্রেশন। ডায়রিয়া হলে মানুষ মরে না, যদি ডিহাইড্রেশনের মাত্রা অনেক বেশি হয় তখন মারা যায়, একবার সিভিয়ার কেস না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই জন্য আমাদের ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে, ডিহাইড্রেশন দেখতে হবে। যার ডিহাইড্রেশন নাই তাকে বলবো আমরা নো সাইন অফ ডিহাইড্রেশন। তাহলে ওই ব্যক্তিটার কি কি সাইন থাকবে, তাকে দেখতেই দেখা যাবে নর্মাল মানুষের মতো। তার স্কিনটা কি থাকবে, গোজ স্কিন নর্মাল থাকবে, ঠিক আছে। স্কিন থাকবে নর্মাল থাকবে, স্কিনটা কি থাকবে, নর্মাল থাকবে। নর্মালি আমাদের স্কিনটা যেরকম আপনার ফ্যাকাশে তো না, ফ্যাকাশে দেখা যাচ্ছে, লাল লাল দেখা যাচ্ছে, তাই না? বসে গেছে কি কুচকে গেছে তাও কিন্তু হয়নি, ঠিক আছে। তাহলে স্কিনটা কি থাকবে, তার নর্মালি থাকবে। তার পানির পিপাসা, থার্স্টি,
এটাও নর্মাল থাকবে, অর্থাৎ যার ডিহাইড্রেশন নাই তার পানির পিপাসাও লাগবে না। তার চোখটা দেখতে কি হবে? নর্মাল। যাদের ডিহাইড্রেশন থাকে তার চোখটা শুকিয়ে যায়, চোখটা ভিতরের দিকে ডেবে যায়, ঠিক আছে? তো যার ডিহাইড্রেশন নাই তার কি থাকবে? নর্মাল থাকবে। টিয়ার, চোখের পানি, যার ডিহাইড্রেশন নাই তার চোখের পানি থাকবে, চোখটা ভেজা ভেজা থাকবে, স্যাঁতস্যাঁতে দেখা যাবে, হ্যাঁ, চোখের ভিতরে পানির উপস্থিতি দেখা যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের চোখে কি আছে এখন? পানি আছে। যদি ডিহাইড্রেশন হয় তাহলে চোখ শুকিয়ে যাবে, চোখ ভিতরে দিকে ডেবে যাবে, চোখটা ফ্যাকাশে হয়ে যাবে, তাহলে মানে হলো সে ডিহাইড্রেশনে ভুগতেছে, ঠিক আছে? তাহলে নো সাইন অফ ডিহাইড্রেশন এখানে আমাদের দেখতে হবে। তারপরে দেখতে হবে টাং। টাং কি থাকবে? জিহ্বাটা ভেজা থাকবে বা নর্মালি থাকবে। এই কয়েকটা জিনিস দেখতে হয়। একটা হলো চোখ দিয়ে দেখা, চামড়া দেখা, পানি পিপাসা কেমন, চোখের ভিতরে পানি আছে কিনা, চোখটা নর্মাল আছে কিনা, তারপর তার জিহ্বাটা ঠিক আছে কিনা, জিহ্বাটা শুকিয়ে গেছে কিনা। ডায়রিয়া হলে জিহ্বা শুকিয়ে যাবে, চোখ ভিতরের দিকে ডেবে যাবে, চোখে পানি থাকবে না, তাকে দেখতেই মনে হবে সে রোগা পেশেন্ট, হ্যাঁ, এরকম। আর সাম সাইন অফ ডিহাইড্রেশনে কী হবে? দেখতে মনে হবে রেস্টলেসনেস, ইরিটেবল, মানে হলো সে রাগান্বিত অবস্থায় আছে, ঠিক আছে? তার কোনো কিছু সহ্য হয় না, একটু মনে করেন অনেক খিটখিটে মেজাজ, হ্যাঁ, অনেক লোক আছে না, হ্যাঁ, ঝাপসা আসতেছে, সমস্যা নাই, এটা একটু টাইনা দেন, জুম করে দেন। স্যারেরা কইতাছিল আপনি শিখবে একটা সুন্দর একটা মোবাইল। ও ক্যামেরা, সরি, ক্যামেরা। ঠিক আছে? তাহলে সামসাইন ডিহাইড্রেশনে তার দেখতে মনে হবে ইরিটেবল বা খিটখিটে মেজাজের। স্কিন বিক্স, মানে হলো স্কিনটা টান দিলে এই যে এরকম তাড়াতাড়ি মিশিয়ে যাচ্ছে না, এটা তাড়াতাড়ি মিশিয়ে যাচ্ছে না, আবার ওদের কি হবে? তাড়াতাড়ি মিশাবে না, এটা মানে হলো মিশতে সময় লাগবে। এই গোসটা যে বের হচ্ছে, এই গোসটা মিশাতে কি লাগবে? সময় লাগবে। সাধারণত স্কিনটা হাতে দেখতে হয় না, দেখতে হয়েছে নাভির আশেপাশে, ঠিক আছে? নাভির আশেপাশে টান দিয়ে দেখতে হয় কত মিনিটে এটা মিলাই যায় ডায়রিয়া হলে, হ্যাঁ। নর্মালি মনে করেন আপনি যদি এভাবে টান দেন, ডায়রিয়ার মনে করেন ডিহাইড্রেশন তো আমার নাই, তাহলে কী হয়ে যাচ্ছে? স্কিনটা মিলে যাচ্ছে, ঠিক আছে না? এটাই মনে করেন যত ডায়রিয়া বেশি হবে তত মিলাতে তার সময় লাগবে, ঠিক আছে? তারপরে চোখের ভিতরে চোখ সানকিন, চোখ ফ্যাকাশে হয়ে যাবে, পানি পিপাসা, তার পানি যত মানে বেশি বেশি তার পানি পিপাসা লাগবে, সে পানি বেশি পরিমাণে খাবে, ঠিক আছে? আবার কি হবে? চোখের ভিতরে পানিটা থাকবে, টাং মানে হলো জিহ্বাটা কী হয়ে যাবে? শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখলাম। এর সাথে মারাত্মক হবে হলো সিভিয়ার ডিহাইড্রেশনে। অ্যাপিয়ারেন্স দেখতে মনে হবে লেথার্জি বা সে আনকনসিয়াসনেস, অজ্ঞান হয়ে যেতে পারে। আরেকটা হলো পেশেন্ট স্কিন পিঞ্চ গোজ ব্যাকস ভেরি স্লোলি, মানে হলো এটা খুব কম সময় নিয়ে কি করবে? বেশি সময় নিয়ে সেটা স্কিনটা মিলিয়ে যাবে, আগের পজিশনে চলে যাবে, হ্যাঁ। থার্স্টিন, আনএবল টু ড্রিঙ্ক, মানে হলো সিভিয়ার ডিহাইড্রেশন হলে সে পানি দেখলে ভয় পায়, ঠিক আছে? পানি খেতে চায় না, ঠিক আছে? আর যাদের সামসাইন ডিহাইড্রেশন থাকে সে পানি খেতে চায়, ঠিক আছে? তো যদি কোনো ডায়রিয়ার পেশেন্ট এরকম আসে যে তার পানি দেখে ভয় পাচ্ছে, সে পানি খেতে চাচ্ছে না, তাহলে বুঝতে হবে তার সিভিয়ার ডিহাইড্রেশন আছে, ঠিক আছে? আর যদি সে পানি খেতে চায় বারবার, তাহলে সে কি আছে? সামসিয়ার ডিহাইড্রেশন আছে, ঠিক আছে? এবং সে সাথে তার চোখের পানি শুকিয়ে যাবে, চোখটা ডেবে যাবে, জিহ্বাটা বেশি শুকিয়ে যাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশনের লক্ষণ, ঠিক আছে? এই যে এই সামসাইন ডিহাইড্রেশনে এখানে ওআরএস দিতে হয়, ওআরএস দিতে হয়। এটা হলো প্রতি কেজিতে 70 মিলিগ্রাম করে, বুঝতে পারছেন? ওআরএস দিতে হয় প্রতি কেজিতে 70 মিলিগ্রাম করে। আর এই সিভিয়ার ডিহাইড্রেশন যখন আসবে তখন হলো কলেরা স্যালাইন, ঠিক আছে? কলেরা স্যালাইন দিয়ে কী করতে হবে? তার ডিহাইড্রেশন, পানি শূন্যতা কারেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে ডায়রিয়ার লক্ষণগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে লক্ষণ, কিন্তু সাইনগুলো দেখতে হবে হলো আমাদের 3 ভাগে। তার
ডিহাইড্রেশনের মাত্রা কতটুকু আছে এটার ভিতরে। তারপর হচ্ছে কি চিকিৎসা। আচ্ছা, ওই কি বলে হানাবল টু ড্রিঙ্ক এই জায়গাটাতে যে সে পানি দেখলে ভয় পায়, এটার কারণ কি? অতিরিক্ত মাত্রায় যখন ডিহাইড্রেশন হয় তখন সে আর পানি খেতে চায় না। হুম, সে পানি খেতে চায় না এবং পানি দেখলে সে ভয় পায়। এটা অন্যান্য নির্দিষ্ট কোনো কারণ নাই। মানে ভিতর থেকে তার পানি খাওয়ার উপর আগ্রহটা কমে যায়। ঠিক আছে, হ্যাঁ, এটাই হলো মেন কারণ। আবার আরেকটা সময় আছে পানি দেখলে ভয় পায়, সেটা হলো তার যদি পাগলা কুত্তে কামড়ানোর পরে তার যদি হাইড্রোফোবিয়া হয়। হাইড্রোফোবিয়া হলে তখন সে এই পানি দেখলে ভয় পায়। ঠিক আছে, তো ওইটার মতো হবে না, কিন্তু সে পানি খেতে চাবে না, পানি খাওয়ার প্রতি তার অনীহা প্রকাশ পাবে। এটা দেখেই আমরা বুঝতে পারবো যে তার আসলে সিভিয়ার ডিহাইড্রেশন আছে। ডাইজেস্টিভ সিস্টেমে তার সমস্যার কারণে তার এটা আগ্রহটা কমে যাবে। ইয়েস, এখন হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের 3 ধরনের চিকিৎসা আছে। একটা হলো কারেকশন অফ ডিহাইড্রেশন। প্রথমে আমাদের ডিহাইড্রেশন কারেকশন করতে হবে। তাহলে ডিহাইড্রেশন কারেকশন করার জন্য যদি নো সাইন অফ ডিহাইড্রেশন থাকে, তাহলে নো সাইন অফ ডিহাইড্রেশনের লক্ষণ কি? তার সব কিছুই নর্মাল থাকবে কিন্তু তার ডায়রিয়া আছে। এক্ষেত্রে আমাদের যে চিকিৎসা সেটা হলো আপনার যদি ইফ এজ লেস দেন 2 ইয়ার্স যদি থাকে, তাহলে প্রতিবার পায়খানার পরে 50 থেকে 100 ml ওআরএস খাওয়াইতে হবে। হ্যাঁ, 50 থেকে 100 ml ওআরএস দিতে হবে। ঠিক আছে, 50 থেকে 100 ml ওআরএস। আর ইন এজ যদি 2 থেকে 9 বছর থাকে, তাহলে দিতে হবে 100 থেকে 200 ml ওআরএস। হ্যাঁ হ্যাঁ, আর হলো আপনার যদি তার 9 বছরের উপরে থাকে, 9 ইয়ারের উপরে তার যদি বয়স থাকে, তাহলে দিতে হবে হলো অ্যাজ মাচ অ্যাজ রিকোয়ার্ড। মানে সে যতটুকুন খেতে পারে ততটুকুনই তাকে দিতে হবে। তাহলে 5 থেকে 100 ml কাদের দিতে হবে? 2 বছরের নিচের বাচ্চাদের। ঠিক আছে, প্রতিবার পায়খানার পরে 50 থেকে 100 ml তাকে ওআরএস খাওয়াইতে হবে। তাহলে 5 ml সমান যদি 1 চামচ হয়, তাহলে 50 ml সমান কয় চামচ হবে বলেন? কয় চামচ হবে? 10 চামচ। ঠিক আছে না? তাহলে 100 ml সমান কত চামচ হবে? 20 চামচ। ঠিক আছে না? তাহলে 2 বছরের নিচের বাচ্চাদের যদি ডায়রিয়া হয়, তাহলে প্রত্যেকবার পায়খানার পরে 10 থেকে 20 চামচ ওআরএস খাওয়াইতে হবে। ঠিক আছে, আর তার বয়সটা যদি 2 থেকে 9 বছরের মধ্যে হয়, তাহলে তার ডবল খাওয়াইতে হবে। ঠিক আছে, 100 থেকে 200 ml। তাহলে 20 চামচ থেকে 40 চামচ পর্যন্ত প্রত্যেকবার পায়খানার পরে তাকে খাওয়াইতে হবে। ঠিক আছে, আর 9 বছরের উপরে থাকলে যদি কারো ডায়রিয়া হয়, তাহলে হাফ লিটারে গুলে দিবেন। সে হাফ লিটার যতক্ষণে সে খাইতে পারে। সে যদি একবারে হাফ লিটার খাইতে পারে, শেষ, আবার দিবেন। হ্যাঁ, সারাদিনে সে যতটুকুন খাইতে পারে, অ্যাজ মাচ এজ ওয়ান্টেড। ঠিক আছে, এখন হলো সাম সাইন অফ ডিহাইড্রেশন যদি থাকে, 2 নম্বরে কি
সাম সাইন অফ ডিহাইড্রেশন। তাহলে সাম সাইন অফ ডিহাইড্রেশন মানে কি? তার মানে হলো ডিহাইড্রেশন আছে, ঠিক আছে না? খুব বেশি না, মিডিয়াম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে শুধু ওআরএস দিতে হবে, কিন্তু সেটার মাত্রা কতটুকু? 75 ml পার কেজি উইদিন 4 আওয়ার্স, ঠিক আছে? প্রতি কেজিতে 75 ml করে। এখন তার বয়স যেটাই হোক, 1 বছর হোক, 3 বছর হোক, 20 বছর হোক, 35 বছর হোক, বডি ওয়েট অনুযায়ী তাকে ওআরএস খাওয়াইতে হবে। সাপোজ মনে করেন বাচ্চাটার বা মানুষটার ওজন 20 কেজি, তাহলে 20 ইন্টু 75 ml, তাহলে কতটুকু দিতে হবে? গুণন দেন। কত? 1500 ml। এটা খাওয়াইতে হবে কয় ঘন্টায়? 24 আওয়ার্স। তার মানে হলো 1.5 লিটার স্যালাইন তাকে খাওয়াইতে হবে ওআরএস, 20 কেজি ওজন থাকলে। সে যে বছরেই থাক না কেন, 4 ঘন্টায় তাকে এতটুকু স্যালাইন তাকে মুখে খাইতে হবে। কোন স্যালাইন? ওআরএস। ওআরএস মানে কি? ওরাল রিহাইড্রেশন সল্ট। ওআরএস এর ফুল মিনিং, হ্যাঁ, অনেক সময় ভাইবা বোর্ডে কোশ্চেন হয় যে ওআরএস এর মানে কি? ওরাল রিহাইড্রেশন সল্ট। ডিহাইড্রেশনকে যে কারেকশন করে তাকে বলা হয় রিহাইড্রেশন, ঠিক আছে? ডিহাইড্রেশন বলে, ঠিক আছে? তাহলে এটা মুখে খাওয়া হয়, এজন্য এটা হলো ওরাল রিহাইড্রেশন সল্ট, এবং এখানে কিছু লবণ মেশানো থাকে, ঠিক আছে, এই স্যালাইনের ভিতরে। বুঝতে পারছেন? তাহলে ওআরএস এর ফুল মিনিং হলো ওরাল রিহাইড্রেশন সল্ট। যদি নো সাইন অফ ডিহাইড্রেশন থাকে, বয়স অনুযায়ী আমাদের এইভাবে তাকে দিতে হবে। আর যদি সাম সাইন ডিহাইড্রেশন থাকে, তাহলে থেকে 25 কেজিতে 75 ml করে দিতে হবে। বুঝতে পারছেন? এখন হলো সিভিয়ার ডিহাইড্রেশন, ওটা দরকার নাই। সিভিয়ার ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি দিতে হবে? কলেরা স্যালাইন। সিভিয়ার ডিহাইড্রেশনের লক্ষণ কি? কলেরা স্যালাইন। লক্ষণ কি? সিভিয়ার ডিহাইড্রেশন লক্ষণ হচ্ছে জিহ্বা শুকিয়ে যাবে, চোখে ফ্যাকাশে হয়ে যাবে, চোখে জল থাকবে না, মুখ শুকিয়ে যাবে, স্কিন টান মিলাতে সময় লাগবে, আনকনসিয়াসনেস থাকতে পারে, বাসায় লেথিয়ে পড়বে, হ্যাঁ, তার শরীরে কোনো বল শক্তি থাকবে না, ঠিক আছে? তাহলে এটাকে দিতে হবে কলেরা স্যালাইন। আর কলেরা স্যালাইন দিতে গেলে আমাদের 1 বছরের নিচে থাকলে দিতে হবে 100 ml পার কেজি। কলেরা স্যালাইন, হ্যাঁ, ইফ এজ লেস দেন 1 ইয়ার্স, যদি 1 বছরের নিচে থাকে তাহলে 100 ml পার কেজি বডি ওয়েট উইদিন 6 আওয়ার, মানে 6 ঘন্টায় 6 ঘন্টার মধ্যে এটা শেষ করতে হবে 100 ml করে প্রতি কেজিতে। সাপোজ মনে করেন 1 বছরের নিচে বাচ্চার ওজন থাকবে কত? মনে করেন 6 কেজি, 5 কেজি 6 কেজি এরকম। 5 কেজি ধরেন, তাহলে 5 × 100 500 ml,
ঠিক আছে, 500 ml। এই 500 ml স্যালাইন দিতে হবে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। ঠিক আছে, এটার মধ্যে আবার একটা বাগ আছে, সেটা হলো এই 500 ml এর 30% দিতে হবে প্রথম 1 ঘন্টায়। ঠিক আছে, 30% অফ টোটাল ফ্লুইড আইভি উইথিন ফার্স্ট আওয়ার্স। ঠিক আছে, প্রথম স্লোলি যাবে এই জিনিসটা। আর 70% দিতে হবে টোটাল ফ্লুইড আইভি নেক্সট 5 আওয়ার্স। প্রথমে দ্রুত দিতে হবে, পরবর্তীতে এটা কমাইতে হবে। ঠিক আছে, পরে 5 ঘন্টায় 70%। তাহলে 1 বছরের নিচে বাচ্চাদের কলার স্যালাইন দিলে তাহলে আপনার প্রতি কেজিতে 100 ml করে দিতে হবে। মানে তার ওজন নির্ণয় করে দিতে হবে। প্রতি কেজিতে 100 ml, যে কয় কেজি হয় সেইটা আমরা গুণন করব। গুণন করে যেটা আসে, যেমন মনে করেন এটা আমরা 500 ml পাইলাম, তাই না? এই 500 ml এর 30% ভাগ করেন, তাহলে 500 ভাগ 30% কত আসে? 500 ভাগ 70%। ষোলো 160 ml। 160 ml দিতে হবে 1 ঘন্টায়, বাকি 340 ml দিতে হবে 1 আওয়ার্স, আর এটা দিতে হবে হলো 5 আওয়ার্স। ঠিক আছে, এবার দিতে হবে। তাহলে আপনার 1 ঘন্টায় 160 ml কিভাবে দিবেন? 1 ঘন্টায় 160 ml, তাহলে 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 ইন্টু 160, তাহলে কত হয়? 2.5, মানে প্রতি মিনিটে 2.5 ml করে দিতে হবে। প্রতি মিনিটে 2.5 ml করে স্যালাইন দিতে হবে। তাহলে আমরা জানি 1 ml সমান 14 ফোঁটা, তাহলে 2.5 ml সমান 14 ইন্টু 2.5, তাহলে কত? 14 দুগুণে 28 আর হলো 7, 28-এর সাথে কত হয়? 35 ফোঁটা। অর্থাৎ মিনিটে 35 ফোঁটা করে দিলে 1 ঘন্টায় 160 ml স্যালাইন যাবে। বুঝতে পারছেন? মানে 1 ml সমান 14 ফোঁটা। মনে করেন 160 ml দিতে হবে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে না? 60 মিনিট দিয়ে আমরা 160 ml ভাগ করলাম, তাহলে মিনিটে আসতেছে 2.5 ml। এই 2.5 ml মানে আমরা জানি 1 ml সমান 14 ফোঁটা, তাহলে 2.5 ml সমান 14 ইন্টু 2.5 সমান 35 ফোঁটা। তাহলে 35 ফোঁটা করে যদি প্রতি মিনিটে দেন, তাহলে 1 ঘন্টায় 160 ml যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, ইফ এজ গ্রেটার দেন 1 ইয়ার্স, মনে করেন আপনার যদি বয়স 1 বছরের উপরে থাকে, তাহলে একই স্যালাইন দিতে হবে, কিন্তু এটা দিতে হবে নেক্সট 6 আওয়ার।
একইভাবে দিতে হবে। এটা দিতে হবে কত ঘন্টা? 3 আওয়ার্স। আগে ছিল 6 আওয়ার, এখন হবে 3 আওয়ার্স। যদি বয়স 1 বছরের 1 বছরের উপরে থাকে, বেশি। ঠিক আছে। 1 বছরের নিচে থাকলে 100 ml করে স্যালাইন পার কেজি দিতে হবে 6 ঘন্টায়। আর 1 বছরের উপরে থাকলে 100 ml করে স্যালাইন পার কেজি দিতে হবে 3 ঘন্টায়, ঠিক আছে। এটা যেটা আসবে এটার 30% দিতে হবে 1 ঘন্টায়, আর বাকি 70% দিতে হবে হলো 2 ঘন্টায়। এটাই, হ্যাঁ। তো এটা হলো আমরা ডিহাইড্রেশন কারেক্ট করলাম, ঠিক আছে। এর সাথে আরো কি ওষুধ দেওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে আমরা ডিহাইড্রেশন কিভাবে কারেকশন করে বাচ্চাদের বা মানুষের, সেটা আমরা দেখলাম। এখন আপনাকে এর সাথে দিতে হবে একটা অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা দিব হলো ট্যাবলেট এজিথ্রোমাইসিন, 500 মিলিগ্রাম, ঠিক আছে। 2টা ট্যাবলেট দেওয়ার পরে প্রথম দিন, এরপরে হলো 3 থেকে 5 দিন, প্রতিদিন একটা করে 5 দিন। পেটে ব্যথার জন্য ট্যাবলেট অ্যালজিন, জ্বর থাকলে ট্যাবলেট নাপা, না গ্যাসের ওষুধ এখানে দেওয়া যাবে না। ডায়রিয়া হলে গ্যাসের ওষুধ দিলে ডায়রিয়া আরো বাড়ে। বমি, তাহলে কি দিতে হবে? ইমিস্টেট। ডায়রিয়াটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ লোপেরামাইড, ঠিক আছে। এটা ইমোটিল নামে পাওয়া যায়। এটা 4 ঘন্টা পর পর দিতে হয়, 6 ঘন্টা পর পর। তাহলে দিলাম আমরা অ্যান্টিবায়োটিক, তারপরে দিলাম পেটের ব্যথার জন্য অ্যালজিন টাইমোনিয়াম মিথাইলসালফেট, জ্বরের জন্য দিলাম নাপা, বমির জন্য দিলাম ইমিস্টেট, গ্যাসের ওষুধ দিলাম না, গ্যাসের ওষুধ দিলে ডায়রিয়া আরো বাড়বে। আর অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ হিসেবে দিতে হবে হলো লোপেরামাইড বা ইমোটিল। এটা দিতে হবে 6 ঘন্টা পর পর, দিনে 4 বার। এটা সর্বোচ্চ 24 ঘন্টায়, ঠিক আছে। এটা 2 মিলিগ্রাম করে থাকে, প্রত্যেকটা ট্যাবলেটে কত থাকে? 2 মিলিগ্রাম। তাহলে 2 2 2 2, তাহলে 4 দোকানে কত? 8 মিলিগ্রাম হয় না? তাহলে 24 ঘন্টায় 8 মিলিগ্রাম দিলেন। এটা সর্বোচ্চ 24 ঘন্টায় 16 মিলিগ্রাম দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। তাহলে 16 মিলিগ্রাম করে দিতে চাই, তাহলে কয়টা করে দিতে হবে? 2টা করে দিতে হবে, ঠিক আছে। এটা অনেক সময় বলে যে প্রত্যেকবার পায়খানার পরে একটা করে ট্যাবলেট খাবে। তাহলে ওই ব্যক্তিরা যদি দিনে 20 বার পায়খানা করে, তাহলে 20টা ট্যাবলেট খেলে কত হবে? 40 মিলিগ্রাম। তাহলে প্রতিদিন দিতে হবে 16 মিলিগ্রাম। তখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে, পেটের ভিতরে জ্যাম তৈরি হবে, জ্যাম তৈরি হয়ে নাড়ি বুড়িগুলো ফেটে যাবে, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন হচ্ছে কি কমপ্লিকেশন অফ ডায়রিয়া। ডায়রিয়ার কমন কমপ্লিকেশন মানে হলো জটিলতা কি? ডায়রিয়ার কমন কমপ্লিকেশন কি বলেন?
পানি সুন্দর দেখো। জটিলতার মধ্যে একটা হলো হাইপোক্যালসেমিয়া, ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়া, ঠিক আছে। হাইপোভলিমিক শক, এই ভলিউম কমে যাওয়ার কারণে তার শক হবে, সেটা হলো হাইপোভলিমিক শক। শক কি? শক হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ডিশন, যে কন্ডিশনে হাইপোক্যালেমিয়া, পটাশিয়ামের লেভেল কমে যাওয়া, সোডিয়াম কমে যায়। সোডিয়ামও তো কমে যায়। পটাশিয়াম, সোডিয়াম। কনভালশন, খিঁচুনি, তারপর হলো কমা, তারপরে এটা হলো ডেথ। হ্যাঁ, তাহলে হাইপোক্যালসেমিয়া, হাইপোভলিমিক শক, হাইপোক্যালেমিয়া, কনভালশন, খিঁচুনি, কমা, অচেতন হয়ে পড়া, ডেথ মানে হলো মারা যাওয়া। এটাই হচ্ছে আমাদের ডায়রিয়ার কমপ্লিকেশন। ডেট হলো লাস্ট চিকিৎসা। কনভালশন হলো খিঁচুনি। তাহলে ডায়রিয়ার একটা পূর্ণাঙ্গ একটা জিনিস, মানে ডায়রিয়া কাকে বলে, ডায়রিয়া কত প্রকার, ডায়রিয়া হওয়ার কারণ কি, ডায়রিয়ার লক্ষণ কি, ডায়রিয়া হলে কোন কোন জিনিস দেখতে হয়, ডায়রিয়া হলে কিভাবে চিকিৎসা করতে হয়, এবং ডায়রিয়া হলে কি জটিলতা হয়। তার মানে পুরো প্রশ্নটা স্যার আমাকে দিয়ে দিল আগামী ক্লাসে দেখার জন্য, বাড়িতে নোট করা এই ডায়রিয়াল ড্রাগের সঙ্গে কোনো ড্রাগের কন্ট্রাডিকশন না, ড্রাগের কোনো কন্ট্রাডিকশন নাই। সিমটম দেখে আপনাকে ওষুধ দিতে হবে। জ্বর থাকলে জ্বরের ওষুধ দিবেন, না থাকলে দিবেন না। পেটের ব্যথা থাকলে পেট ব্যথার ওষুধ দিবেন, না থাকলে দিবেন না, ঠিক আছে। কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন কারেকশন করা, ডিহাইড্রেশনের সাইন সিমটমগুলো বোঝা, বুঝতে পারছেন।